ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের 15ই সেপ্টেম্বর যে পিএসসি মিসলেনিয়াস এক্সামটা হয়েছে তার ম্যাথস পার্টটা ডিসকাশন করছি। তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু রিজনিং এর কোয়েশ্চেন যেটা আমরা ম্যাথেতেও কমন বলতে পারি সেগুলো তোমাদের একটুখানি ডিসকাশন করে দেখাবো, সলভ করেও দেখাবো। তোমরা তো আনসার কি পেয়েই গেছো অলরেডি, তো আজকে জাস্ট একটুখানি সলভটা দেখে নাও যে এটা কিভাবে সলভ করতে হবে তোমাদের। চলে আসছি আমরা আজকের ফার্স্ট কোয়েশ্চেনে। দেখো স্ক্রিনে আমাদের এটা হচ্ছে সেট এ, তোমাদের যে এক্সামটা হয়েছে সেই অনুযায়ী রয়েছে এখানে ডিসকাশনটা, মানে কোয়েশ্চেনের নাম্বারিংটা। যদিও তোমরা জানো যে কোয়েশ্চেন সেমই আছে, শুধু সাজানোটা ডিফারেন্ট রয়েছে। তো আজকে আমরা এ সেটটা নিয়ে আলোচনা করছি। তোমাদের প্রথমে একটুখানি বলে নিলাম যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আমরা ফার্স্ট কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি। আগে তোমাদের এই সঙ্গে এটাও বলে দেবো যে কোন কোয়েশ্চেনটা কোন চ্যাপ্টার থেকে এসছে, তাহলে তোমাদের রেঞ্জটাও বেড়ে যাবে, তোমরা বুঝতে পারবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে, সেটা আগামী দিনে তোমাদের সুবিধা হবে। আর অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, হয়তো এবারেই তোমরা প্রিলিতে চান্স পেয়ে যাবো, এটা আমরা আশা রাখবো। ফার্স্ট কোয়েশ্চেন দেখো বলেছে, when will it be double if some capital was invested at the rate of 6 complete 1/4%। এখানে একটুখানি টাইপিং মিস্টেকের জন্য এটা এই ফর্মে এসছে, এটা 6.14%, মানে এটা একটা মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমরা এবার দেখে নিই যে এটার সলভটা আমরা কিভাবে করব। দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা ক্যাপিটালটা এক্স ধরে করতে পারি, তোমরা এতদিন এক্স ধরে করে এসছো, আমি এক্স ধরেও দেখাবো, বা 100 ধরে করতে পারি, কিন্তু আমার দরকার শুধু টাইমটা বলেছে ডাবল হয়েছে। তাহলে আমরা যদি প্রিন্সিপালটা ধরে নিই 100 বা এক্স, তাহলে অ্যামাউন্ট ডাবল মানে 200। তাহলে ইন্টারেস্ট কত কিছু মেনশন করেনি, মানে এটা বাই ডিফল্ট সিম্পল ইন্টারেস্ট ধরে ক্যালকুলেশন করতে হবে। সো 200 মাইনাস 100, দ্যাট ইজ এটা একটা ইটসেলফ 100। আর রেটটা দিয়েছে দেখো 6 কমপ্লিট 1/4%, মানে সিম্পলিফাই করলে এটা হচ্ছে 25/4%। চলে এসো টাইম। তাহলে আমরা টাইম সমান কি শিখেছি সিম্পল ইন্টারেস্টে, এসআই ইন্টু 100 বাই প্রিন্সিপাল ইন্টু রেট। চলো ভ্যালু পুট করি, তাহলে 100 ইন্টু 100 বাই 100, রেট হচ্ছে 25/4। এটা উপরে উঠলে উল্টে যাবে, ক্যালকুলেশন তো তোমরা পারবে এক্সপেক্টেড, আমি জাস্ট সাজানোটা জোর দিতে চাইছি। সো আনসার হয়ে যাচ্ছে 16 ইয়ার্স। এইবার তোমরা যদি বেসিকটা বুঝে থাকো, আমি একদম বেসিক জায়গা থেকে বোঝাচ্ছি, তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই 100 না ধরে ডাইরেক্ট এই ক্যালকুলেশন পার্টে চলে আসতে পারি। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটার আনসার, দ্যাট ইজ অপশন সি, 16 ইয়ার্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। চলে যাবো আমরা পরের স্লাইডে। চলো দেখে নিই আমরা পরের স্লাইডে কি আছে। দেখো পরের স্লাইড, দ্যাট ইজ আমাদের প্রবলেম নাম্বার 3। বলেছে if 12 জানুয়ারি 2024 was ফ্রাইডে। তাহলে এটা একটা ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে অঙ্ক, যেমন আগেরটা দেখলাম আমরা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের অঙ্ক। বলেছে দেন হোয়াট উইল বি দ্য 7 জুন অফ 2025। তাহলে আমাকে একটা গিভেন ডেট দিয়ে দিয়েছে, সেটা কি বার ছিল, আর একটা রিকোয়ার্ড ডেট দিয়েছে, সেটা কি বার আমাকে বের করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি এটার সলভে। তো তোমাদের প্রথমেই বলি যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে 12 জানুয়ারি 2024 এটা ছিল ফ্রাইডে। তার থেকে চলে যাব ডাইরেক্ট 12 জানুয়ারি 2025, মানে নেক্সট ইয়ার। তাহলে বলো তো এটা তো একটা 1 বছরের গ্যাপ, আর যেহেতু এই ফেব্রুয়ারি যেটা এখানে কভার হচ্ছে সেটা হচ্ছে 2024 সালের, তাহলে 2024 সালটা কিন্তু একটা লিপ ইয়ার। আর আমরা জানি যে লিপ ইয়ারে 1 বছরের গ্যাপে দুটো অড ডে হয়, তার মানে আমরা এটা পেয়ে যাচ্ছি ফ্রাইডে প্লাস দুটো অড ডে, মানে সিম্পলিফাই করলে এটা হয়ে যাচ্ছে সানডে। এবারে দেখো এই যে আমরা সানডে পেলাম, আমাদের কিন্তু 12 জানুয়ারিতে যেতে বলেনি, যেতে বলেছে 7 জুন। তাহলে 7 জুনে কি করে যাব, তাহলে দেখো একটুখানি তোমাদের আলাদা ক্যালকুলেশন দেখিয়ে দিই। জানুয়ারির আমরা 12 দিন পেয়ে গেছি, 31 দিনে মাস, তাহলে আর কত দিন পড়ে আছে, তাহলে 31 থেকে 12 বাদ দাও 21, 21 থেকে 2 বাদ দিলে হচ্ছে 19 দিন। ফেব্রুয়ারি হচ্ছে, যেহেতু এটা 2025 সাল, তাহলে 2025 সালটা হচ্ছে একটা অর্ডিনারি ইয়ার, মানে
28 দিনে মাস, তাই 0, 7 দিয়ে ভাগ করে নিলাম অড ডে। মার্চ 1, এপ্রিল হচ্ছে 2, ঠিক আছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর আমাকে যেতে হবে জুন। তাহলে দেখো মার্চ হচ্ছে 31 মাস, তাহলে যদি 7 দিয়ে ভাগ করি, 4 7 28, 3 পড়ে থাকে, তাহলে এটা মার্চটা হবে 3। এপ্রিল হচ্ছে 2, আবার মে হচ্ছে 3, আর জুন বলেছে আমাদের যেতে 7 তারিখ অবধি, তাহলে 7 দিন নিয়ে নিলাম। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে এখানেও দেখো 7 কেটে যাবে, 7 দিয়ে যেহেতু ভাগ যায়, 3 আর 2 5 আর 3 8, 19 আর 8 যোগ করলে হচ্ছে 27, 27। 7-এর বড় হলেই তাকে 7 দিয়ে ভাগ করে নেবো, তাহলে ছোট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3 7 21, পড়ে থাকছে 6, তার মানে আরো 6টা অড ডেতে যেতে হবে। সো ফাইনালি সানডে প্লাস 6, তাহলে দেখো সানডের সঙ্গে 7 দিন যোগ করলে তো আবার সানডে, এটা যেহেতু 6 দিন, তাই এটা হয়ে যাবে স্যাটারডে। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি, দ্যাট ইজ স্যাটারডে। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? চলে যাব আমরা পরের স্লাইডে। দেখো পরের স্লাইডে হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 5-এ আছে অঙ্কটা। সেটা বলেছে দ্য রেশিও of the collection of story books of Robi and Madhu is 2:3 respectively. তাহলে ওদের কাছে থাকা যে গল্পের বই তার অনুপাত 2:3। After purchasing of 6 new books by Madhu, the ratio of their books would be 1:3. তাহলে রবি কিন্তু একই আছে, মধু আরো 6টা নতুন বই কিনছে, তাতে রেশিও হয়ে যাচ্ছে 1:3। তাহলে রবি ইস টু মধু প্রথমে ছিল 2:3, পরে হচ্ছে 1:3, অথচ রবিটা একই আছে, মধু চেঞ্জ হয়েছে। তাহলে চলো রবিটা সমান করে দিই। 2 আর 1 এর এলসিএম করছি, লসাগু, দ্যাট ইজ 2, তাহলে এটা তো 2:3 থাকবে, আর এটা 2 করতে গেলে দুটোকেই 2 দিয়ে গুণ, দ্যাট ইজ 2:6 হবে। তাহলে এবারে দেখো আমরা বলতে পারি যে রবি আনঅল্টার্ড সেম হয়ে গেছে, কিন্তু এখানে মধু দেখতে পাচ্ছি +3, 3 বেড়েছে, আর এখানে যেটা 3 বেড়েছে সেটাই দেখো অঙ্কে 6। তাহলে আমরা ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড করব। 3 যদি 6 হয় তাহলে 1 কত? 6/3। আর বের করতে বলেছে কি, বলেছে হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার, ওদের মোট কতগুলো বই ছিল। তাহলে রেশিও অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ওদের 2:3 ছিল রেশিও। তাহলে যদি এটা টোটাল করি, দ্যাট ইজ 2 + 3, 5 কত এটা জানতে চাইছে। তাহলে সিম্পলিফাই করি, 6/3 × 5, 3 2 যা 6, দ্যাট ইজ 10। তাহলে আমাদের আনসার হয়ে গেল 10, দ্যাট ইজ আলাদা আলাদা করে যদি বের করতে হয়, এখানে অপশন দিয়েছে আলাদা আলাদা ভাবে, তাহলে আলাদা আলাদা বের করতেই পারি। 10কে যদি আমরা 2:3 অনুপাতে ভাগ করি, তাহলেই 4 আর 6 হয়ে যায়, যোগ করলে 10। সো 4 and 6 আমরা দেখতে পাচ্ছি অপশন বি এতে আছে। তার মানে আমাদের এই অঙ্কটার আনসার হয়ে গেল অপশন বি, দ্যাট ইজ 4:6। চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডে বলেছে হাউ মেনি টাইমস ডাজ 7/11 অকার ফ্রম 1 to 7। তাহলে এই যে 1 to 7 একটা রেঞ্জ দিয়েছে আমাদের, জানতে চাইছে এই 7/11টা কতবার আসবে। তো দেখো 7/11 যদি আমরা এটাকে ডেসিমালে একটু কনভার্ট করে দেখে নিই অ্যাপ্রক্স কত ভ্যালু আসছে, তাহলে দেখো 0.61166 4 0 3 11 33 7 0 6 এরকম একটা ব্যাপার আসছে, ওই 6363 এইভাবে হয়তো চলতে থাকবে। তাহলে 0.63 মানে শুধু 7/11, এইটা কিন্তু 1/1 আর 7 এই রেঞ্জে পড়ে না। তাহলে পরে কত? 1 কমপ্লিট 7/11 পরে, 1 পূর্ণ 7/11 যেটা, 2 কমপ্লিট 7/11 পরে, এইভাবে চলতে চলতে 6 কমপ্লিট 7/11 আমাদের এটা পড়তে পারে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা আনসার দেখতে পাচ্ছি 6 কমপ্লিট 7/11, দ্যাট ইজ 6টা আনসার হচ্ছে। তো এখানে দেখো 6টা নেই, তাহলে অপশন এখানে যে 6টা নেই, তাহলে এই ক্লু দিয়ে আমরা এটা করতে পারছি না। এটার আর একটা ওয়ে তোমাদের একটুখানি বলবো, যেটা দিয়ে আমরা হোল নাম্বার থাকলে করতে পারি। সেটা হচ্ছে যদি বলে যে এই কোনো একটা রেঞ্জের মধ্যে 2 কতবার আছে,
ধরো বললো 10 অব্দি 2 কতবার, তাহলে সিম্পলি 10কে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে সেই অনুযায়ী এখানে ম্যাক্সিমাম রেঞ্জ 7, তাকে আমরা ভাগ করতে পারি 7/11 দিয়ে। তাহলে আমরা কি জানি যে ডিভাইডটা ইনটু হলে উল্টে যাবে, এটা হয়ে যাবে 11/7, দ্যাট ইজ 11। তাহলে 11 বার, তাহলে অপশনে দেখো 11 আছে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, দুটো অপশনে 11 চলে এসছে। তাহলে আমাদের মনে হতে পারে কিন্তু আমাদের অপশনটা 11 হবে, মানে কোন অপশনে আছে সেই অনুযায়ী হবে। কিন্তু তোমাদের একটুখানি বলি যে শুধু যেটা 7/11 সেটা তো 1 আর 7 রেঞ্জের মধ্যে নয়, ওটা তো 1 এর চেয়ে ছোট, তাই আমরা এটা 11টা নেব না, আমরা কি করব এখান থেকে -1 করে দেবো, দ্যাট ইজ 10 হবে আমাদের ফাইনাল আনসার। তো এখানে কোনো একটা টাইপিং মিস্টেক হয়েছে, কোনো একটা অপশনে অবভিয়াসলি 10 থাকবে, তো সেটাই আমাদের আনসার হয়ে যাবে, তাই আমরা এটাকে এখানেই সার্কেল করে দিচ্ছি যে আমাদের 10 হয়ে যাবে আনসার। ক্লিয়ার হয়েছে সবার? কিভাবে হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলে এলাম প্রবলেম নাম্বার 15, মানে আমাদের ওই সেটটার প্রবলেম নাম্বার 15। এটা বলেছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 days, এ একটা কাজ করছে 9 দিনে, when বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 6 days, আর বি ওই একই কাজ করছে 6 দিনে, দুজনের আলাদা আলাদা সেপারেট টাইম দেওয়া রয়েছে। দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 days, তাহলে ওরা দুজনে মিলে 3 দিনে কাজটা করছে। ইফ সি জয়েন্টস দেম, যদি সি এর হেল্প নাই, তাহলে দুজনে মিলে কিন্তু 3 দিনে কমপ্লিট করতে পারবে না, সি হেল্প করলে তখন 3 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে। বলেছে হাউ মেনি ডেজ উইল সি টেক, সি ইজ টোল্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যালোন, তাহলে যদি সি কে একাকে পুরো কাজটা করতে হয় তাহলে সি কতদিনে পুরো কাজটা করবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে খেয়াল করো 3 দিনে এ আর বি কতটা করে কাজ করছে সেটা একটুখানি দেখে নি। তাহলে আমরা বলতে পারি ইন 3 days এ অ্যান্ড বি ক্যান ডু, 3 দিনে করবে 3/9 প্লাস 3/6, একটু কেটে ছোট করে নিচ্ছি। তাহলে দেখো এদের এলসিএম হচ্ছে 6, মানে এটা হচ্ছে 5/6। তাহলে আমরা রিমেনিং ওয়ার্ক বের করবো এবার, বাকি কাজ 1 - 5/6। তোমাদের বোঝানোর জন্য এত লিখছি, তোমাদের এত বোঝাতে হবে না, পরীক্ষার সময় লিখতে হবে না, কারণ রাফ ওয়ার্ক তোমাকে দেখাতে হবে না। তাহলে দ্যাট ইজ 1/6। তাহলে এই যে 1/6 পার্ট এটা সি করছে 3 দিনে, তাহলে আমরা পেয়ে গেলাম সি 1/6 করে 3 দিনে, তাহলে এক অংশ করবে 6 × 3, আনসার 18 days, 18 দিনে। তাহলে ইন্ডিভিজুয়াল যদি সি একা পুরো কাজটা করে তাহলে 18 দিনে পুরো কাজটা করতে পারবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি এতে 18 days ছিল, তাই আমাদের আনসার হয়ে গেল 18 days। ক্লিয়ার সবার? চলো নেক্সট অঙ্কে যাই। তাহলে নেক্সট আমাদের প্রবলেম নাম্বার 21 আছে। এটা দেখো আমাদের তো ক্যালকুলেশনে কিছু নেই, একটুখানি বেসিক লেভেলের অঙ্ক দিয়েছে এখানে বলতে পারি আমরা। তো কি বেসিক দিয়েছে, বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান, এখানে 4টা অপশনস দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা ঠিক সেটা আমাদের একটুখানি এক্সপ্লেন করতে হবে, আর এটার জন্যই আমাদের নাম্বার সম্পর্কে বেসিক জানতে হবে। বলেছে সাম অফ টু ইররেশনাল নাম্বারস ইজ অ্যান ইররেশনাল, তাহলে একটুখানি তোমাদের জানতে হবে যে রেশনাল নাম্বার কাকে বলে আর ইররেশনাল নাম্বার কাকে বলে। রেশনাল নাম্বার মানে সিম্পলি মনে রাখবে যে সংখ্যাকে a/b ফর্মে লেখা যায়, আর ইররেশনাল নাম্বার মানে যাকে a/b ফর্মে লেখা যায় না। তাহলে ইররেশনাল নাম্বার মানে আমরা বলতে পারি ধরো √2, এই সংখ্যাগুলো হচ্ছে ইররেশনাল। তাহলে বলছে দুটো ইররেশনাল নাম্বারের যোগফল একটা ইররেশনাল নাম্বার হয়, তাহলে √2 + √2 যোগ হলে 2√2, এরকম একটা এক্সাম্পল নিতে পারি। সেকেন্ড অপশন বলেছে সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ অলওয়েজ এ রেশনাল, তাহলে দুটো ইরেশনাল নাম্বার সংখ্যা যোগফল কখন সব সময় রেশনাল হবে। সি অপশন বলেছে সাম অফ টু ইরেশনাল নাম্বারস ইজ নট অলওয়েজ অ্যান ইরেশনাল, তাহলে সব সময় ইরেশনাল হবে না, মানে প্রথম পয়েন্টটায় একদম তোমাকে স্ট্রিক্ট করে দিচ্ছে যে ওদের ইরেশনাল হবেই, আর সি অপশনে বলছে যে না সব সময় হবে না, মানে কিছু সময় হতে পারে আর কিছু সময় হবে না। তো আমাদের আনসার হবে অপশন সি, সব সময়ই যে হবে তার কোনো মানে নেই। ক্লিয়ার? যেমন আমরা এই 2√2 কে বলতেই পারি 2√2/1,
মানে এটাকে আমরা একটা রেশনাল নাম্বার ফর্মেও লিখতে পারি, আবার কখনো কখনো শুধু ইররেশনাল নাম্বার ফর্মেও হতে পারে। বোঝা গেল? একদম কনসেপচুয়াল অঙ্ক, ঠিক আছে। চলে এলাম পরের, এইটা দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিরিজ, তো আমরা এটাকে রিজনিং পার্টের মধ্যেও ফেলতে পারি, অবভিয়াসলি নাম্বার নিয়ে ক্যালকুলেশন মানে আমরা ম্যাথস পার্টের মধ্যেও এটাকে আনতে পারি। তো সেই হিসেবে আমরা চলো এটার একটুখানি ডিসকাশন দেখে নিই। বলেছে কমপ্লিট দ্য প্যাটার্ন, তাহলে এখানে যে প্যাটার্নটা রয়েছে সেটাকে আমাকে একটুখানি ফলো করতে হবে। প্যাটার্নের মধ্যে কি সিকোয়েন্স রয়েছে সেটা আমরা একটুখানি আগে দেখে নেব। তাহলে আরেকবার লিখে নিচ্ছি, 5 7 8, একটু গ্যাপ দিয়ে লিখছি 6 8 12, আর একটু গ্যাপ দিয়ে লিখছি 7 9 কোয়েশ্চেন মার্ক। তাহলে এদের গ্যাপ গুলো একটুখানি দেখতে হয়। দেখো 5 আর 6 এর গ্যাপ হচ্ছে +1, 6 থেকে 7 এর গ্যাপ হচ্ছে +1, 7 থেকে 8 এর গ্যাপ দেখো +1, 8 থেকে 9 এর গ্যাপ দেখো +1। তাহলে ফলো হচ্ছে। এবার আমরা এই থার্ডটা দেখব। তাহলে এই থার্ডটার সঙ্গে এই থার্ডটার গ্যাপ দেখো 8 আর 4 এ 12, তাহলে এইটার সঙ্গে এই থার্ডটার গ্যাপ অবভিয়াসলি +4 হবে। তাহলে 12 আর 4 যোগ করলে আমাদের আনসার হবে 16, 16। দেখে নি অপশনে আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি বি অপশনে কিন্তু আমাদের 16 দেওয়া আছে। তো এইভাবে গ্যাপ দিয়ে আমরা এটা করে নিতে পারি। ওকে, চলো নেক্সট স্লাইডে চলে এলাম। 35 বলেছে হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ এ ক্লক when the time is 9:15 am, মানে ঘড়িতে যখন সকাল 9:15 বাজে তখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে কোণ কত হবে। এটা একটা ক্লক চ্যাপ্টারের অঙ্ক। তাহলে যদি আমরা একটু ছবিটা আঁকি, আমরা জানি 9টার সময় ঘড়ির কাঁটার পজিশন হয় এরকম। যখন 9:15 বাজে তখন ঘন্টার কাঁটাটা 9-এর ঘরের থেকে একটু কিন্তু সরে যায় এই 15 মিনিট যাওয়ার জন্য, আর মিনিটের কাঁটাটা চলে আসে 3-এর ঘরে। তাহলে আমাদের ঘন্টার কাঁটার পজিশন এরকম। যদি এই স্ট্রেট লাইন হতো তাহলে তো 180 ডিগ্রি হতো, তাহলে একটু কমে যাচ্ছে, মানে 180 ডিগ্রির চেয়ে একটু হলেও কম হবে। এক্সাক্ট ভ্যালু বের না করেও অঙ্কটার আনসার করা যায়। এই অঙ্কটায় কিন্তু অপশনস গুলো ভুল আছে, কারণ কোনো অপশনেই দেখো 180-র চেয়ে একটু কম নেই, তাই এটার অপশনস ভুল। এবার আমরা পারফেক্ট বের করব যে কত হয় অ্যাঙ্গেল, কারণ যদি অপশনে থাকতো তাহলে তো আমায় ঠিকঠাক মার্ক করতে হতো। তাহলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, অ্যাঙ্গেল ইকুয়ালস টু আওয়ার হ্যান্ড ইন্টু 60 ডিফারেন্সিয়েট মিনিট হ্যান্ড ইন্টু 11/2। তাহলে এই যে 9:15 বেজেছে, কিভাবে কাজে লাগাবো ফর্মুলা সেটাও একটুখানি শিখে রাখি। তাহলে নিশ্চয়ই মানো 9টা বেজেছে এটা শো করে আওয়ার হ্যান্ড, আর 15 বেজেছে এটা শো করে মিনিট হ্যান্ড। সো 9 ইন্টু 60 ডিফারেন্সিয়েট 15 ইন্টু 11/2, ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 540 ডিফারেন্সিয়েট 165/2। 5 আর 5-এ 10, 7 রইল 1, 7 আর 7-এ 14, 2 3-এ 5/2। তাহলে 2 1-এ 2, 8 2 16, আর এটা হচ্ছে 182 পয়েন্ট। দেখো ডেসিমালে আসছে, যেটা এখানে অপশনে একটাতেও ছিল না। তাহলে 18 2 36, 7 2 14.5 ডিগ্রি। তাহলে 187.5, যেটা আমরা কিন্তু ছবি থেকে বুঝতে পারছি লেস দেন 180 হওয়ার কথা, এসে গেছে 187.5। তাহলে কি করে হলো? অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা এই নিচের অ্যাঙ্গেলটা বেরিয়েছে, আমাকে উপরের অ্যাঙ্গেল ছোটটা বের করতে হবে। তাহলে আমরা জানি যে একটা ঘড়ির ডায়ালে টোটাল একটা বিন্দুর চারপাশে বা একটা বৃত্তে 360 ডিগ্রি কোণ থাকে, তার থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলেই আমরা অ্যাঙ্গেল পেয়ে যাব। তাহলে 360 মাইনাস 187.5, 0.5, এটা 8 2-এ 10, 7 রইল 1, 9 9 আর 7-এ 16, 7 রইল 1, 172.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তো এটা আগেই বলেছি যে পুরো অঙ্ক না করেও বোঝা যাচ্ছে যে অপশন ভুল আছে, সেই হিসেবে তোমরা অ্যাভয়েড করে যেতে পারো। একটা কথা বলি, তোমাদের একটা কনফিউশন হয় পরীক্ষার সময় যে যদি কোনো অপশন ভুল থাকে তাহলে আমরা কি করব, যে কোনো একটা কি দাগিয়ে চলে আসবো তাহলেই নাম্বার পাবো, না পুরো ছেড়ে আসবো? সেই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করি। মনে রাখবে যে পিএসসির যদি কোনো কোয়েশ্চেনের আনসার ভুল থাকে সেটা টোটাল থেকে মাইনাস হয়ে যায়।
সুতরাং এরকম নয় যে কেউ দাগ দিলে তবে সে নাম্বার পাবে, কেউ ছেড়ে এলে নাম্বার পাবে না, এটা একদম ভুল ধারণা। বরং উল্টো দিকে যদি ভুল থাকে কোনো একটা আন্দাজে দাগ দিতে গেলে তোমার কনফিডেন্স কিন্তু লো হবে। সুতরাং যদি বুঝতে পারো অঙ্ক ভুল আছে, সিম্পলি সেটাকে ছেড়ে দেবে। চলে এলাম পরের অঙ্কে। দেখো বলেছে অ্যাড আপ দ্য ন্যাচারাল নাম্বারস ফ্রম 1 to 100, তাহলে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অ্যাডিশন, তাহলে সেই যোগফলটা কত হবে। তাহলে দেখো এটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, অবশ্যই ফর্মুলা দিয়ে করব, তাতে সময় বাঁচবে। আগে সিরিজটা একটু বোঝাই। সিরিজটা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 100, এটার সমষ্টি সূত্র n ইন্টু n প্লাস 1 বাই 2, স্বাভাবিক সংখ্যার সমষ্টি সূত্র। তাহলে যদি ভ্যালু বসাই 100 ইন্টু 100 প্লাস 1 বাই 2, যেখানেই সুযোগ পাবে একটু কাটাকাটি করে ছোট করে নেবে, তাহলে 50 ইন্টু 101, দ্যাট ইজ 50 আনসার হচ্ছে 5050, যেটা আছে আমাদের বি অপশনে। ক্লিয়ার হয়েছে সবার? চলো, সিম্পল অঙ্ক, কিন্তু ফর্মুলা মনে রাখতে হবে, না হলে ম্যানুয়ালি তো যোগ করা সম্ভব নয় এত বড় রেঞ্জ। আর এই ফর্মুলা তোমাদের অবভিয়াসলি মনে থাকবে। এপি সিরিজ দিয়েও কিন্তু এটা করা যায়, তার একটু বেশি সময় লাগে। আমরা পার্টিকুলার ন্যাচারাল নাম্বারের সামেশনের ফর্মুলা মনে রাখবো, সেটা দিয়ে তাড়াতাড়ি হবে। চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো পরের স্লাইডে বলেছে মিতা অ্যান্ড অরুণ স্টার্টেড এ বিজনেস উইথ ₹700 and ₹900 রেসপেক্টিভলি। তাহলে ওরা 700 আর 900 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে, মানে এটা পার্টনারশিপ চ্যাপ্টারের অঙ্ক বলবো। এবং এই অঙ্কটা করতে গেলে আমাদের রেশিও প্রপোর্শনের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। বলেছে আফটার 4 months when মিতা ইনভেস্টেড ₹500 মোর, 4 মাস পরে মিতা আরো 500 টাকা ব্যবসায় যোগ দিচ্ছে বা রি-ইনভেস্ট করছে। বলেছে দেন অরুণ উইথড্র ₹300, অরুণ আবার কি করছে 300 টাকা সেই সময় ব্যবসা থেকে তুলে নিচ্ছে। ইফ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার টোটাল প্রফিট ইজ ₹1720, যদি এক বছর পরে 1720 টাকা মোট লাভ হয়, দেন হোয়াট আর প্রফিটস অফ বোথ মিতা অ্যান্ড অরুণ, তাহলে বলো আলাদা আলাদা করে মিতা আর অরুণের লাভ কত কত হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে যে ক্যাপিটালের সঙ্গে যদি টাইম মেনশন করা থাকে, তাহলে ক্যাপিটাল আর টাইম গুণ করে দিতে হয়, সেটাই হয়ে যায় টোটাল প্রফিট। তাহলে আমরা প্রফিট রেশিও বের করব। তাহলে দেখো মিতার 700 টাকা 4 মাস, তারপরেও কি করেছে আরো 500 টাকা ইনভেস্ট করেছে, মানে 1200 টাকা, বাকি বছর মানে 8 মাস। অরুণের 900 টাকা 4 মাস, তারপরেও কি করেছে 300 টাকা উইথড্র করে নিয়েছে, তাহলে বাকি 600 টাকা বাকি 8 মাস খাটবে ব্যবসায়। তাহলে সবগুলো থেকে কিছু কমন গেলে কাটাকাটি করে ছোট করে নাও, তাহলে 4 দিয়ে কাটছি, আর দেখো কিছু কমন নেই। এবার ক্যালকুলেশন 7 প্লাস 24 ইজ টু 9 প্লাস 12, তাহলে এটা হচ্ছে 31 ইজ টু 21। তাহলে এই অনুপাত দেখে নিতে পারো কোন অপশনে আছে, সেটাই আনসার হবে। তাহলে বাকি ক্যালকুলেশন ফার্দার ক্যালকুলেশন করতে হবে না। তাহলে দেখো আমরা এই অনুপাতে যদি টোটাল টাকা 1720 কে ভাঙি, তাহলে বলতে পারি ফ্রম 1720 মিতা পাবে 31/52 ইন্টু 1720। তাহলে দেখো এটা কাটাকাটি করলে হচ্ছে 13, 4 দিয়ে হচ্ছে 4 4 16, 4 3 12 0। এটা দেখো 13 দিয়ে আর কাটাকাটি করা যাচ্ছে না, তার মানে আমরা এটাকে নান অফ দ্য অ্যাবাভ বলবো, যেহেতু এখানে রাউন্ড ফিগার আসছে না, বাকি অপশনগুলোই রাউন্ড ফিগার আছে। তো বেসিক জায়গা যেটা সেটা ভালোভাবে বুঝে নাও যে কার কত টাকা কত সময়ের জন্য ব্যবসায় ইনভেস্টেড ছিল, সেই ব্যাপারটা ধরে কিন্তু প্রফিট রেশিওটা বের করতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন ডি লাস্ট, নান অফ দ্য অ্যাবাভ। চলে যাব পরের অঙ্কে। দেখো 49 বলেছে যে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ ব্রয়লার চিকেন পার কেজি ইফ হি ওয়ান্টস টু প্রফিট 20% when Roman purchases the broiler ₹115 পার কেজি, মানে প্রফিট লসের অঙ্ক। তাহলে কস্ট প্রাইস দিয়ে দিয়েছে
প্রফিট করতে চাইছে 20%, সেলিং প্রাইস জানতে চাইছে। তাহলে একদম বেসিক আমাদের প্রফিট লসের যে কনসেপ্ট সেটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তাহলে মনে রাখবে সেলিং প্রাইস হচ্ছে কস্ট প্রাইস যেটা দিয়েছে ইনটু, যেহেতু প্রফিট করেছে তাই নিচে 100 সঙ্গে যোগ করে 20 লিখবো 120, আর নিচে 100। বাই দা ওয়ে যদি লস বলতো তাহলে উপরে 80 হতো, সেটা একটুখানি মনে রাখবে। চলো এটার ক্যালকুলেশনটা কমপ্লিট করি। 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 6, 5 23, তাহলে 3 6 18, হাতে 1 6 2 12 আর 1 13, মানে 138 টাকা। দ্যাট ইজ অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট অঙ্কে চলে যাব। দেখো 52 আমাদের পরের অঙ্ক। বলেছে অমল অ্যান্ড বিমল স্টার্ট এ বিজনেস উইথ ₹500 ফর 9 months অ্যান্ড অ্যান অ্যামাউন্ট অফ মানি ফর 6 months রেসপেক্টিভলি। তাহলে একটু আগেই বুঝিয়েছি বেসিকটা, এখানে একজনের ক্যাপিটাল দিয়েই দেয়নি। যাই হোক, বলেছি দ্য টোটাল প্রফিট ইজ ₹69, মোট লাভ হয়েছে 69 টাকা, অ্যান্ড দ্যাট অফ বিমল ইজ 46, তার মধ্যে বিমল নিয়ে নিচ্ছে 46 টাকা। তাহলে আমাকে দেখতে হবে যে বিমল যদি 46 টাকা নিয়ে নেয় তাহলে অমলের জন্য কত প্রফিট পড়ে থাকবে। তাহলে প্রফিট অফ অমল হচ্ছে 69 মাইনাস 46, 6 আর 3 9, 4 আর 2 6, 23 টাকা। তাহলে আমরা ইকুয়েশন তৈরি করব, অমলের 500 টাকা 9 মাস, বিমলের x টাকা 6 মাস ইকুয়ালস টু, সেটাই ওদের লাভ 23 আর 46। বলেছে দেন হোয়াট ওয়াজ দ্য ইনভেস্টমেন্ট অফ বিমল অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য বিজনেস, ব্যবসা শুরুতে কত ইনভেস্ট করেছিল, মানে এক্স এর ভ্যালু বের করতে হবে, ক্যাপিটালটা। ক্যালকুলেশন করলে দেখো 23 2 46, 2 3 6, 3 3 9, এক্স এর ভ্যালু 1500 হয়ে গেল আমাদের আনসার। আর দেখে নি 1500 আছে আমাদের অপশন বি তে। ক্লিয়ার হয়েছে সবার? চলে যাব পরের অঙ্কে। 53 আবার দেখো এটা একটা কনসেপচুয়াল অঙ্ক, ক্যালকুলেশনের কিছু নেই। কনসেপচুয়াল অঙ্কের কিন্তু সুবিধে অসুবিধে দুটোই আছে। একটা হচ্ছে সুবিধে যে ক্যালকুলেশন করতে হচ্ছে না, ক্যালকুলেশনের পার্টের টাইমটা আমাদের সেভ হচ্ছে, কিন্তু আবার যেটা বলছিলাম যে বেসিক যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অঙ্ক করে আসতে পারবে না। তো সেই জন্য কনসেপ্টটাও একটুখানি দরকার বেসিক। বলেছে রেশনাল নাম্বার ইজ, তাহলে একটু আগেই আলোচনা করেছি রেশনাল নাম্বার মানে যাকে এ বাই বি ফর্মে লেখা যায়। বলেছে এক্সপ্রেসেবল ইন এ রিসেসিং ডেসিমাল, তাহলে এটা কি ডেসিমাল ফর্মে লেখা যায়, মানে দশমিক আকারে। নট এক্সপ্রেসেবল ইন এ রিসেসিং ডেসিমাল, ঠিক উল্টোটাই বলেছে যে দশমিক দিয়ে প্রকাশ করা যায় না। অলওয়েজ এক্সপ্রেসেবল ইন এ রিসেসিং ডেসিমাল, এবার জোর দিয়ে বলছে সব সময় রিসেসিং দিয়েই করা যায়। নান অফ দ্য অ্যাবাভ, তাহলে এদের মধ্যে একটাও নয়। তাহলে বলেছে যে এই যে অলওয়েজ নয়, সব সময় করা যাবে না, সো অপশন সি হচ্ছে আমাদের আনসার। চলে যাচ্ছি পরের কোয়েশ্চেনে। বলেছে সাপোজ 12 অরেঞ্জেস আর ডিস্ট্রিবিউটেড ইন 5 বাস্কেটস দেন, তাহলে বলছে যে 12টা কমলা লেবু 5টা ঝুড়িতে রাখতে হবে। কিভাবে রাখতে পারি? বলেছে ফার্স্ট অপশনে 3 অরেঞ্জেস ইন 2 বাস্কেটস, তাহলে 3 দুগুণে 6টা, 2 অরেঞ্জেস ইন 3 বাস্কেট, এটাই 2 3 6টা, তাহলে 6 6 যোগ করলে 12, মানে 12টা অরেঞ্জ ব্যবহারও হলো, আর 5টা বাকেটও ব্যবহার হয়ে গেল, 2টো আর 3টে যোগ করলে 5টা বাকেট। অপশন বি 2 অরেঞ্জেস ইন 3 বাস্কেটস, তাহলে 2 ইন্টু 3 6, 1 ইন্টু 2 2, তাহলে 6 প্লাস 2 হচ্ছে 8, আর লাস্টে হচ্ছে 4 ইন্টু 1, তাহলে 4। কিন্তু দেখো মানে এখানেও 12টা অরেঞ্জের ডিস্ট্রিবিউশন দেখিয়েছে, এবার বাস্কেট কটা আছে দেখে নি, 3 আর 2 এ 5 আর 1 এ 6, কিন্তু প্রথমেই বলেছিল 5টা আছে, তাহলে অপশন বি হচ্ছে না। তাহলে আমাদের এবার চলে আসছি সি অপশনটা একটুখানি দেখে নি। সি অপশনে দেখো বলেছে 2 অরেঞ্জেস ইন 4 বাস্কেটস, 4 দুগুণে 8, 4 অরেঞ্জ ইন ইজ 1 বাস্কেট, তাহলে 4 1 4, 8 আর 4 12, মানে 12টা অরেঞ্জ ব্যবহার করলো। বাস্কেট কটা, 4 আর 1 5, 5টা মিলে যাচ্ছে। তাহলে আমাদের কনফিউশন মনে হতে পারে যে বি অপশন তো হলো না, এও হতে পারে, সিও হতে পারে। তো আমাকে কনফার্ম হতে হবে যে কোনটা হবে, এ হবে না সি হবে। তো এই প্রসঙ্গে তোমাদের একটুখানি বলি, দেখা গেছে যে আমাদের পিএসসি কিভাবে এই অ্যারেঞ্জমেন্টটা সাজায়।
ধরো 5টা বাস্কেট আছে, যদি আমরা ছবিটা আঁকি এরকম ভাবে 5টা বাস্কেট, তাহলে যখন অরেঞ্জ দেওয়া হচ্ছে প্রত্যেকটাতে একটা একটা করে প্রথমে দেওয়া হবে। তাহলে 5টাতে দেওয়া হয়ে গেল, তার মানে খরচ হয়ে গেল একটা করে। এবার আবার বাঁদিক থেকে যখন দিতে শুরু করলাম, প্রত্যেকটাতে আবার একটা করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছি দুটো করে হয়ে গেল। তাহলে আমাদের 5 দুগুণে 10টা অরেঞ্জ খরচ হলো। তারপরেও পড়ে থাকছে একটা, দুটো, তাহলে এই দুটো তো দুটো দুটো করে দেওয়া হচ্ছে। তাহলে এবারে দেখো বলেছে 2 অরেঞ্জেস ইন 4 বাস্কেট আর 4 অরেঞ্জেস ইন 1 বাস্কেট, সেটা কিন্তু এখানে স্যাটিসফাই হচ্ছে না। ফার্স্ট অপশন দেখো 3 অরেঞ্জ ইন 2 বাস্কেটস, দেখতেই পাচ্ছি 3টে আছে দুটোতে। আর বলেছে 2 অরেঞ্জেস ইন 3 বাস্কেট, দেখো দুটো করে আছে 3টেতে। তাই প্রমিনেন্ট হচ্ছে অপশন এ, মানে আমরা এই সিটাকে ইরেজ করে দেবো। ঠিক আছে, কনফিউশন হচ্ছিল যে এ হবে না সি হবে। এই ছবিটা মনে রাখবে যে যেভাবে ডিস্ট্রিবিউশনটা ওরা প্রেফার করে পিএসসি, তো সেটাই আমরা একটুখানি এখানে আলোচনা করে নিলাম। চলো আমরা চলে এলাম আমাদের নেক্সট অঙ্ক, দ্যাট ইজ প্রবলেম নাম্বার 63। দেখে নি 63 এর অঙ্কটাই কি বলেছে। বলেছে যে দুটো ট্রেন শুরু করেছে 60 আর 30 গতিবেগে। এবার বলছে যে পরস্পর বিপরীত দিকে যাচ্ছে এবং ওদের মাঝের গ্যাপটা হচ্ছে 120 কিলোমিটার। যে ট্রেনটার গতিবেগ বেশি, মানে অবভিয়াসলি 60, সে নাকি 40 মিনিট যাওয়ার পর স্টপ হয়ে গেছে। তাহলে একটুখানি দেখে নেবো যে 40 মিনিটেও কতটা যায়। এটা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের অঙ্ক, আর যেহেতু ডিস্টেন্স বের করছি, ডিস্টেন্স হচ্ছে স্পিড ইনটু টাইম। কিন্তু এখানে একটা সমস্যাও বলি, সেটা হচ্ছে টাইমটা রয়েছে মিনিটে আর স্পিডটা রয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে আমাদের ডিস্টেন্স হবে 60 ইন্টু 40/60, এটাকে আওয়ারে নিয়ে গেলাম, মানে 40 কিলোমিটার। তাহলে রিমেনিং ডিস্টেন্স কত, মানে আর বাকি কত থাকলো, 120 থেকে 40 বাদ দিলে 80 কিলোমিটার। এবার এই 80 কিলোমিটারটা দ্বিতীয় ট্রেনটা কতক্ষণে যাবে, তাহলে ওর টাইম হচ্ছে 80/30। কিন্তু দেখো আবার সমস্যা যে এখানে অপশন রয়েছে মিনিটে, আর আমাদের এটা কিন্তু আসছে ঘন্টায়। তাহলে ইন্টু 60 করলাম, 30 দুগুণে 60, 160 মিনিট। আর দেখতে পাচ্ছি এই 160 মিনিটটা আমাদের অপশন এ তে আছে। সো আমাদের আনসার হয়ে গেল অপশন এ। ওকে, নেক্সট দেখি 65। বলেছে ফ্রম হুইচ লিস্ট নাম্বার ইফ ওয়ান সাবট্রাক্টেড দ্য ডিফারেন্স ইজ ডিভিজিবল বাই 12, 16 and 28। তাহলে এটা আমরা এসসিএফ এলসিএম চ্যাপ্টারের অঙ্ক বলতে পারি। প্রথমে দেখে নিই যে এই 12, 16, 28 দিয়ে ভাগ যায় কোন সংখ্যা, তার মানে আমাদের করতে হবে লসাগু। তাহলে এদের লসাগু কত হবে, নর্মাল যে লসাগু করার প্রসেস, 12, 16, 28 একেবারে 4 দিয়ে করছি, 4 3 12, 4 4 16, 4 7 28। সো এলসিএম হচ্ছে এই সবগুলোর গুণফল। তাহলে দেখো 4 4 16, 3 16 48, তার সঙ্গে এবারে 7 গুণ করতে হবে। 7 8 56, হাতে রইল 5, 4 7 28 আর 5 33, 336। বলেছে কাকে এক কমালে হয় 336। তাহলে অঙ্কের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী উল্টো কাজ, এক বাড়িয়ে রাখতে হবে। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার, নির্ণেয় সংখ্যা হবে 336 প্লাস 1, দ্যাট ইজ 337। সো আনসার অপশন ডি। যদি বলতো যে কাকে এক গুণ করলে এটা হয়, আগে থেকে এক ভাগ করে রাখতে হবে, তাহলে আমাদের উল্টো কাজ করতে হবে, সেটা একটুখানি মনে রাখবো আমরা। চলে গেলাম পরের অঙ্কে। বলেছে হোয়াট ইজ 171 অ্যাজ এ ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। অপশন এ প্রাইম নাম্বার, মানে এটা কি মৌলিক সংখ্যা। অপশন বি ইভেন নাম্বার, এটা কি জোড় সংখ্যা। অপশন সি ইররেশনাল, এটা কি তোমাদের অযুগ্ম সংখ্যা। আর কম্পোজিট, মানে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তো দেখো আমাদের দেখে যদিও মনে হচ্ছে যে এটা একটা মৌলিক সংখ্যা হতে পারে, কিন্তু আমাদের ডিভিজিবিলিটি রুল যদি জানা থাকে তাহলে দেখতে পাবে যে 171 যদি এর ডিজিট গুলোকে অ্যাড করি তাহলে হয় 9। আর 9 মানে এটা 3 দিয়ে ডিভিজিবল, 9 দিয়েও ডিভিজিবল, তার মানে এটা কম্পোজিট নাম্বার হয়ে যাবে ফাইনাল আনসার। চলো মার্ক করে নিই আমরা। তাহলে প্রাইম হচ্ছে না, কারণ এটা দেখতেই পাচ্ছি 3 দিয়ে 9 দিয়ে ডিভিজিবল। ইভেন হচ্ছে না, কারণ এটা তো 2 দিয়ে ভাগ যায় না। ইররেশনাল হচ্ছে না, তাহলে পড়ে থাকছে কম্পোজিট, মানে এটা একটা যৌগিক সংখ্যা। এটাও দেখো কিছুটা আমরা বলতে পারি
যে কনসেপচুয়াল অঙ্ক, ডেফিনিশন জানতে হবে। চলে এলাম পরেরটায়, বলেছে হাউ মাচ টাইম শ্যাল এ ট্রেন অফ লেন্থ 80 মিটার টেক টু ক্রস এ 120 মিটার লং প্ল্যাটফর্ম। তাহলে 80 মিটার দৈর্ঘ্য বা দীর্ঘ একটা ট্রেন 120 মিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে। তোমাদের বলবো যে একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এই পুরো রাস্তাটা অতিক্রম করে। আর কি বলেছে, বলেছে when the train assume the speed 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনের গতিবেগটা আমরা ধরে নিচ্ছি 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো সময় কত লাগবে। তাহলে আমরা আগে এই দুটো যোগ করে দেখে নিই মোট ডিস্টেন্স কত যেতে হবে, তারপরে এই স্পিডটা কাজে লাগিয়ে টাইম বের করব। তাহলে ডিস্টেন্স হচ্ছে 80 প্লাস 120 মানে 200 মিটার। তাহলে টাইম লাগবে 200 বাই 72। কিন্তু দেখো ইউনিটের একটু প্রবলেম, ওটা আছে কিলোমিটার পার আওয়ারে আর ডিস্টেন্সটা আছে মিটারে। তাহলে এটাকে আমরা নিয়ে যাব মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার আওয়ার স্পিডকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। সেটাই যদি ওপরে উঠে যায় উল্টে যাবে 18/5। একেবারে করে দিলাম। এই 18/5 কোত্থেকে এসেছে সেটারও বেসিকটা একটুখানি বলি, যে আমরা জানি 1 কিলোমিটার মানে 1000 মিটার আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। এই 1000 আর 3600 কাটাকাটি করলেই এই 5 আর 18 এর কনসেপ্টটা চলে আসবে। তাহলে 18 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 50, 5 দিয়ে কাটলে 10। সো আনসার 10 সেকেন্ড, 10 সেকেন্ড সময় লাগছে। দ্যাট ইজ অপশন ডি এতে আমরা দেখতে পাচ্ছি 10 সেকেন্ড রয়েছে। ওকে, চলো নেক্সট বলেছে যে সামেশন অফ ইউনিট প্লেস অ্যান্ড 10 প্লেস ডিজিটস অফ এ নাম্বার ইজ 9। তাহলে এই টাইপের অঙ্ক মানে যখন সংখ্যা দিয়ে দেওয়া থাকবে 2 অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, অপশন টেস্ট হচ্ছে বেস্ট ওয়ে। তাহলে বলছে যে এদের যোগফল 9 হতে হবে। এখানে প্রত্যেকটা অপশনেরই কিন্তু ডিজিট দুটোর যোগফল 9। তাহলে পরের পার্টটায় যেতে হবে। বলছে আফটার ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস, যদি এই ডিজিট দুটো অল্টারনেট করি মানে এককের অঙ্ককে দশকের অঙ্কের জায়গায় আর দশকের অঙ্ককে যদি এককের অঙ্কের জায়গায় নিয়ে যাই, তাহলে জানতে চেয়েছে ডিফারেন্স বিটুইন দ্য আর্লিয়ার অ্যান্ড প্রেজেন্ট নাম্বার ইজ 9। তাহলে অরিজিনাল নাম্বার আর এই যে রিভার্স নাম্বার তাদের ফারাক হচ্ছে 9। হোয়াট ইজ দ্য নাম্বার? তাহলে বলো সংখ্যাটা কত। তোমাদের এই প্রসঙ্গে একটা তথ্য বলি, এটা এক্স ওয়াই দিয়ে করা যায়, অনেক বড় হয়, করার দরকার নেই। মনে রাখবে একটা 2 অঙ্কের সংখ্যা আর তাকে উল্টালে যে সংখ্যা, তাদের ডিফারেন্স তখনই 9 হবে যদি সংখ্যাটার ডিজিট দুটো কনজিকিউটিভ হয়, পরপর হয়। একমাত্র দেখো এই সি অপশনে 5 আর 4 পরপর সংখ্যা আছে, 5 আর 4, আর এদের যোগ করলে আবার 9ও হয়। সো অপশন সি। বাকিগুলো এই স্যাটিসফাই করছে না, তাই বাকিগুলো বাদ হয়ে গেল। চলে এলাম পরের অঙ্কে 84। বলেছে মেডিসিন হোলসেলার অ্যালাউজ এ ডিসকাউন্ট অফ 20% টু হিজ কাস্টমার। তাহলে বলছে ওর ক্রেতাদের 20% ছাড় দিচ্ছে অ্যান্ড স্টিল গেইনস 15% অন কস্ট। তারপরে ওর ক্রয় মূল্যের ওপর 15% লাভ হচ্ছে। ইফ দ্য ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইজ রুপিস 550, যদি মোট দাম হয় 550 টাকা, দেন হোয়াট ইজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য মেডিসিন। তাহলে বলো কেনা দাম কত মেডিসিনটার। তাহলে রিটেল প্রাইস মানে হচ্ছে এমআরপি বা এমপি মার্ক প্রাইস 550, ছাড় দিয়েছে 20%। তাহলে ওর সেলিং প্রাইস কত? 550 ইন্টু 80/100, ছাড় দিচ্ছে মানে 100 থেকে বিয়োগ হবে। সো ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 5 8 40, 5 8 40, 440। এবার এতে লাভ হয়েছে ওর 15%। তাহলে ওর কস্ট প্রাইস কত? মনে রাখবে সেলিং প্রাইস দেওয়া থাকলেই ইন্টু 100 হবে ওপরে, প্রফিট হচ্ছে তাই নিচে যোগ হয়ে বসবে, দ্যাট ইজ 115। তাহলে কাটাকাটি করলে 5 20 100, 5 23। দেখো এটাও কাটাকাটি যাচ্ছে না, মানে ফ্র্যাকশন আসছে। সো নান অফ দ্য অ্যাবাভ আমাদের আনসার হয়ে যাবে, কারণ বাকি অপশনস গুলো দেখতে পাচ্ছ হোল নাম্বার রয়েছে, পূর্ণ সংখ্যা রয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান, ইউজ ডিভিশন অ্যালগরিদম। তাহলে ভাগের বেসিক দিয়ে আমরা এটা করতে পারি। তাহলে দেখো ভাগের বেসিক ব্যাপারটা কি, মানে যদি এটাকে একটা ভাগের ফ্রেমে ফেলি তাহলে কোন অপশনটা ঠিক হবে সেটা আমাকে বলছে। বলছে যদি আমরা 24কে 2 দিয়ে ভাগ করি তাহলে দেখো 11 দুগুণে 22, 2 পড়ে থাকবে? হতে পারে না, কারণ কখনোই ডিভিজার আর রিমাইন্ডার সেম হবে না।
রিমাইন্ডার অবভিয়াসলি ছোট হতে হবে। 2 দিয়ে যদি ভাগ করি 10 দুগুণে 20, 4 পড়ে থাকবে, হবে না। তাহলে এটার বরং উল্টোটা ভাবি, যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 24 কে 11 দুগুণে 22, 2 পড়ে থাকবে। 10 দিয়ে যদি ভাগ করি 10 দুগুণে 20, 4 পড়ে থাকবে। যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে 12 দুগুণে 24, রিমাইন্ডার 0, তাহলে 24 তো 2 দিয়ে ভাগ যায়। সো অপশন সি হবে আনসার। নর্মাল ক্যালকুলেশন করবে না, ভাগের অনুযায়ী ভাবো যে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 12 আর রিমাইন্ডার হচ্ছে তোমার 0, তাহলেই দেখো এটা 24 হবে। ক্লিয়ার? সো অপশন সি স্যাটিসফাই হলো। পরেরটা দেখি, বলেছে একই স্লাইডে দুটো চলে এসছে। ইফ দ্য ফ্যাশন অ্যাজ মেনি রোজ স্যাপলিং, আচ্ছা বলেছে অ্যাজ মেনি রোজ অ্যাজ স্যাপলিংস, মানে যতগুলো সারি ততগুলো গাছ। It is to be found that 6 saplings are redundant to plant 127 saplings. তাহলে 127টা গাছ লাগাতে গিয়ে দেখা যাচ্ছে 6টা অতিরিক্ত হয়ে গেছে। তাহলে নিশ্চয়ই মানো 6টা যদি বাদ দিয়ে দিই 127 থেকে, তাহলে সেটা একটা বর্গ সংখ্যা হবে। আর তার যদি বর্গমূল করি তাহলেই আমরা পেয়ে যাব কটা রো বা কটা স্যাপলিংস ইচ রোতে আছে। সো আমায় করতে হবে 127 মাইনাস 6 তার স্কোয়ার রুট, 121 তার স্কোয়ার রুট, দ্যাট ইজ 11। সো অপশন সি হয়ে যাচ্ছে আমাদের আনসার। ওকে, পরেরটা দেখো, এই স্লাইডেই রয়েছে। বলেছি ইফ দ্য প্রোডাক্ট অফ 3 পজিটিভ কন্টিনিউড প্রপোর্শনাল নাম্বার ইজ 343, তাহলে একমাত্র দেখো 7 ইন্টু 7 ইন্টু 7 করলে হয় 343। বলেছে দেন হোয়াট ইজ দ্য মিডিয়ান প্রপোর্শনাল অফ দ্য ফার্স্ট অ্যান্ড থার্ড, তাহলে বলো ফার্স্ট আর থার্ড এর মাঝে কত থাকবে। এটা ফার্স্ট, এটা থার্ড, মাঝে আছে 7। সো অপশন এ। ক্লিয়ার? পরেরটা দেখো, বলেছে রেশিও অফ 2 নাম্বারস ইজ 5:13, তাহলে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:13। ইফ জিসিডি, জিসিডি মানে হচ্ছে এইচসিএফ অফ নাম্বারস 11, তাহলে বলছে গসাগু হচ্ছে 11, দেন হোয়াট আর দ্য নাম্বারস, তাহলে সংখ্যাগুলো কত। খুব সোজা, তাহলে একটা হবে 11 ইন্টু 5 মানে 55, আর একটা হবে 11 ইন্টু 13 মানে 143। সিম্পলি মনে রাখবে যখন আমরা রেশিও করি, যেটা দিয়ে কাটাকাটি করি, সিম্পলিফাই করি, সেটাই ওদের এইচসিএফ। তাহলে আবার এইচসিএফ দিয়ে গুণ করে দিলে আমরা অরিজিনাল নাম্বার পেয়ে যাব। তাহলে গুণ করে দিলাম 55 আর 143, আমরা দেখতে পাচ্ছি বি অপশনে আছে। ওকে, চলো পরের অঙ্কে যাই। বলেছে 100 ইজ ডিভাইডেড ইন সাচ এ ওয়ে বিটুইন এ এন্ড বি, 100 টাকাকে দু টুকরো করতে হচ্ছে, এ আর বি এর মধ্যে ভাগ করে দিতে হচ্ছে, such that the rupees of A is to the rupees of B is 9:11, তাহলে 9:11 অনুপাতে ভাঙতে বলেছে। হোয়াট আর দ্য অ্যামাউন্ট অফ রুপিস এ অ্যান্ড বি, তাহলে বলো এ আর বি এর টাকাটা কত কত। তাহলে দেখতেই পাচ্ছ এখানে ল্যাঙ্গুয়েজটা বড় দিয়েছে, অঙ্ক কিন্তু খুবই ছোট। তাহলে আমাকে এই 100কে ভাঙতে হবে 9:11 অনুপাতে। তাহলে একটা হবে, মানে এরটা হবে 9/20 ইন্টু 100 45, বি হবে 11 বাই এদের যেটা যোগফল, যেটাকে আনুপাতিক ভাগার বা আনুপাতিক যোগফল বলে, সামেশন অফ রেশিওস 55। 45 আর 55, অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 45 আর 55। ক্লিয়ার হয়েছে সবার? চলো আর দেখি। থ্যাংক ইউ। চলো আমাদের এই কটাই ছিল ম্যাথস পার্টের, তো আমাদের ক্লাসটা এখানে আমরা এন্ড করলাম। থ্যাংকস টু অল অফ ইউ।